কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি আদালত প্রাঙ্গণে। আদালতের ব্যাপারে কমেন্ট করেছেন এই আদালত তার ক্লায়েন্ট মানেন না, অর্থাৎ ইন আদার ওয়ার্ডস তিনি সমর্থন করছেন যে ক্লায়েন্ট যেটা বলছে আদালতকে তিনি মানেন না, সে কারণে উনিও এটা মানেন না, এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি হয়। আদালত এইসব ব্যাপারে তাকে সতর্ক করেছেন, ভবিষ্যতে এটা না বলার জন্য বলেছেন। কিন্তু আমরা যেটা অবাক হয়েছি, তিনি এই নিয়ে তিনজনের ব্যাপারে, শেখ হাসিনার ব্যাপারে দুইবার তিনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করেছেন নিয়মের বাইরে গিয়ে যে আমি স্টেট ডিফেন্স লয়ার হতে চাই। এটা বাংলাদেশে কোথাও কখনো শোনা যায়নি যে আদালতে গিয়ে কেউ বলে যে অমুক পলাতক আসামির পক্ষে আমি আইনজীবী হতে চাই। এটা আনপ্রেসিডেন্টেড হওয়ার পরেও আদালত কিন্তু তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং ফর অল ফেয়ারনেস তাকে কিন্তু নিয়োগ দিয়েছিলেন। আদালতের আদেশের প্রতি তিনি কিন্তু শ্রদ্ধা দেখাননি এবং তিনি অশ্রদ্ধামূলকভাবেই একটা চিঠি লিখেছিলেন, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। এবং এরপরে তিনি বলেছেন, একদিকে তিনি বলছেন যে তিনি তার ক্লায়েন্টের আদালতের প্রতি আস্থা নাই, অন্যদিকে তিনি বলছেন আরেকজন আসামি ফজলুর রহমান, যার বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিংস ড্র হয়েছে, তার ব্যাপারে উনি বলেছেন আমি ওনাকে ডিফেন্ড করতে চাই। অথচ আমরা জেনেছি জনাব ফজলুর রহমান সাহেব ওনাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেননি, তিনি আলাদা আইনজীবী নিয়োগ করে তিনি এখানে পিটিশন পাঠিয়েছেন। এবং এটা আপনাদেরকে আজকে জানিয়ে দেই, জনাব ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি একটা পিটিশন জমা দিয়েছেন, সেটা হয়তো 8 তারিখেই শুনানি হবে। জনাব ফজলুর রহমান বলেছেন যা কিছু তিনি বলেছেন এটা ভুলে বলেছেন এবং তিনি আদালতের মার্সি চান, অ্যাপোলজি দিতে চান। অথচ জনাব পান্না সেই আসামিকেও ডিফেন্ড করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এটা আনপ্রেসিডেন্টেড। এই ধরনের কর্মকাণ্ড আসলে একজন আইনজীবী হিসেবে মানানসই না। আমরা আশা করব ভবিষ্যতে তিনি এই ধরনের কথা আর বলবেন না। টিএফআই সেলের ব্যাপারে আমরা ফর্মাল চার্জে বিস্তারিত বর্ণনা তুলে ধরেছি যে টিএফআই সেল হচ্ছে র্যাবের অসংখ্য বন্দিশালা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। বিশেষ করে র্যাবের যতগুলো ব্যাটালিয়ান আছে প্রত্যেকটা ব্যাটালিয়ানের ভেতরেই একটা করে আলাদা বন্দিশালা, গোপন বন্দিশালা ছিল বা আছে। টিএফআই সেল হচ্ছে র্যাব হেডকোয়ার্টার পরিচালিত র্যাব 1-এর কম্পাউন্ডের ভেতরে উত্তরাতে অবস্থিত একটা দ্বিতল বিশিষ্ট বাড়ি, যেটার ভেতরে নিচে এবং উপরে মিলে প্রায় 29টি গোপন সেল আছে। তার মধ্যে এমন কক্ষ আছে যেগুলোর আয়তন হচ্ছে 3 ফিট বাই 3 ফিট, যেগুলো সিঁড়ির নিচে অবস্থিত, যেগুলোকে কবর সেল বলা হতো। এরপরে অন্যান্য সেল আছে সেগুলো 10 ফিট বাই 3 ফিট, এবং 2টো সেল ছিল যেগুলোকে ভিআইপি সেল ডাকা হতো। তার একটিতে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, তিনি 8 বছর সময় ধরে ওখানে বন্দী ছিলেন। এবং সেখানে এই বন্দিশালায় 2টো ডেডিকেটেড টর্চার রুম ছিল যেগুলো সাউন্ড প্রুফ ছিল। সেখানে নানান ধরনের টর্চার ম্যাটেরিয়াল দিয়ে সাজানো ছিল। সেখানে ছিল বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার, যেখানে আসামিকে বসিয়ে হাত পা বেঁধে বৈদ্যুতিক চেয়ারটাকে দ্রুত বেগে ঘোরানো হতো এবং তার ফলে বমি করে ফেলতো বা তার মগজের মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া হতো এরপরে আর কখনোই সে সুস্থ স্বাভাবিক আচরণ করতো না। সেখানে ছিল স্টিলের মইয়ের মতো বেড সদৃশ্য এক ধরনের যন্ত্র, যেটার সাথে হাত পা বেঁধে ঘড়ির কাঁটার উল্টা দিকে যেভাবে ঘোরানো হয় সেরকম করে ঘোরানোর ব্যবস্থা ছিল। সেখানে চাবুক ছিল, যৌনাঙ্গে ইলেকট্রোকিউট করার মতো যন্ত্রপাতি ছিল, ওয়াটার বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল। দেয়ালে বীভৎস ছবি টানানো থাকতো, অর্থাৎ বন্দীদের অনেকের হাত পা কেটে সেগুলোকে ছবি তুলে সেই ছবিগুলো দেয়ালে টানানো থাকতো। একটা ছবি ছিল এরকম যে সেই একজন আসামির 2 চোখ উপড়িয়ে ফেলা হয়েছে, মুখের গালের মাংসগুলো খাবলে তুলে ফেলা হয়েছে, পেট কেটে ভুঁড়িগুলো বের করে ফেলা হয়েছে। এমন বীভৎস ছবি দেয়ালে টানিয়ে রাখা হতো। বন্দীদেরকে জিজ্ঞাসাবাদের সময় ছবির সামনে রেখে বলা হতো যে তোমরা যদি কথা না বলো তোমাদেরকে একই রকমের পরিণতির শিকার হতে হবে। সেখানে আমরা পেয়েছি ড্রিল মেশিন, চাবুক, ইলেকট্রিকিউট করার মতো এই সমস্ত যন্ত্র, প্রহার করার যন্ত্র। এই যে বিভৎস নারকীয় একটা ব্যবস্থা ছিল টিএফআই সেলে, সেই বর্ণনা আমাদের ফর্মাল চার্জে আমরা তুলে এনেছি। এবং সব কিছু দিয়ে এই আসামিদের বিরুদ্ধে যে একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে শুধুমাত্র 14 জন বন্দীকে তারা বিভিন্ন সময় এখানে আটক রেখেছিলেন, যারা জীবিত অবস্থায় ফেরত এসেছেন তাদের ব্যাপারেই আমরা আজকে অভিযোগ এনেছি। এর বাইরে যত আসামিকে এখানে নেওয়া হয়েছে, যারা কখনো ফিরে আসেনি, যাদের লাশ পাওয়া যায়নি, কোনো হোয়ার অ্যাবাউটস নেই, তাদের ব্যাপারে পৃথক তদন্ত চলছে। এই ব্যাপারে রিপোর্ট আসলে সেই ব্যাপারে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। এই 10 জন যারা আসছেন, মানে 11 জন সেনা কর্মকর্তা, তাদের সম্পৃক্ততার ব্যাপারে আপনি বলছিলেন যে কিভাবে ওইটাকে জাস্টিফাই করবেন। আরেকটা হচ্ছে আপনি 4টি যে চার্জের কথা বলেছেন, সেখানে 4টা চার্জই দেখছি যে শেখ আরমান, ব্যারিস্টার আরমান, ওনার নামটা আছে আর কি। তো আচ্ছা, এটা আমরা বলেছি, দেখেন একটা টাইম ফ্রেমে ব্যারিস্টার আরমান 8 বছর সময় ধরে ছিলেন, সুতরাং প্রত্যেক আসামির পিরিয়ডের মধ্যেই ব্যারিস্টার আরমান ছিলেন। সে কারণে সব আসামির
অভিযোগের মধ্যে ব্যারিস্টার আরমানকে গুম রাখার বিষয়টা এসছে। বাকিরা হয়তো শর্ট টাইমের জন্য ছিলেন, কেউ 2 বছর, কেউ 6 মাস, কেউ 3 বছর। এই সময়ের মধ্যে যে সমস্ত অফিসাররা, বিশেষ করে র্যাবের ডিজি, এডিজি অফস এবং ডাইরেক্টর ইন্টেলিজেন্স, এই 3 শ্রেণীর কর্মকর্তা যারা এই টিএফআই সেলটা মেনটেন করতেন, তাদেরকেই শুধুমাত্র এখানে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে। ওনাদের সম্পৃক্ততাটা কিভাবে? এটা অফিসিয়াল ডকুমেন্ট থেকে প্রমাণিত, এটা সাক্ষীদের জবানবন্দির থেকে প্রমাণিত, এবং ওইখানে যে সমস্ত মানুষ দায়িত্ব পালন করেছেন, ইনসাইডার, আউটসাইডার, ভিকটিম, ডকুমেন্টারি এভিডেন্স, সব কিছু মিলিয়ে তাদের অভিযোগ, তাদের যে সম্পৃক্ততা, সেটা অকাট্যভাবে প্রমাণিত হবে, যেটা বিচার আমলে আমরা আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ। আর্ট গ্যালারিটা এটা ভিন্ন জিনিস। জিআইসির যে ইন্টারোগেশন সেন্টার ছিল, সেইটাকে আর্ট গ্যালারি বলা হতো, কিন্তু টিএফআই সেলের যেটা সেল, সেটাকে কখনো এটাকে হসপিটাল বলা হতো। এগুলো আমরা বলেছি, এগুলোর সময় যখন ট্রায়াল শুরু হবে, ক্রমান্বয়ে এই গোপন স্টোরিগুলো উন্মোচিত হতে থাকবে, তখন আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। থ্যাংক ইউ।